আসলে সেই অপেক্ষা করি। তো আমার কাছে তো ভিউ ওটা জাস্ট ওটা আমার কাছে এতই অস্বস্তিকর, মানে অস্বস্তিকর না, ওটা আমার কাছে কোনো মানে আমরা বলি না কথাগুলো গুনার মধ্যেই পড়ে না, ওটা আমার জীবনে গুনার মধ্যেই পড়ে না। আমি কিন্তু ওই যে টিভিতে গিয়েছি, ওদের গাড়িতে গিয়েছি, আমি সিএনজিতেও চলাচল করি এবং এগুলো নিয়ে আমার কোনো অরষ্টতা নাই, মানে নাই, কারণ আমার মনে হয় যে এগুলো আমাকে আসলে পিছনে টেনে ধরে। আমার পুরো পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় যে ওজন কমার পরে আমি আরো বেশি কনফিডেন্ট, যে আমার কাছে মনে হয় যে আমার কিচ্ছু না থাকুক, মানুষ হিসাবে আমি নিজের সাথে সৎ। উত্তরটা দেব, আপনি বিশ্বাস করবেন না, বলবেন যে বিনয় করছি, কিন্তু আসলে না। শুরুতে বলছিলাম না, এখন কাজ করবার ক্ষেত্রে আসলে আমি নির্মাতাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেবার চেষ্টা করি। তো মূলত ধরেন গত 5-7 বছরে আমার যে কটা কাজ নিয়ে দর্শকরা ভালো লাগা প্রকাশ করেছে, তার একেবারে শতভাগ কৃতিত্ব আমার পরিচালকদের, একদম শুরু থেকেই এটা। এখন আরো বেশি, মানে হালদার জুইকে যারা পছন্দ করেছেন তার পুরো কৃতিত্ব তকির আহমেদের, বা ডাচ বাংলা ব্যাংকের জমিলাকে যারা পছন্দ করেছেন তার পুরো কৃতিত্ব আফজাল হোসেনের। আমি কিছুই না, আমি ওখানে একটা এই যে কাপের মতো একটা প্রপ, তারা আমাকে যেভাবে বলেছেন, যা বলেছেন, আমি শুধু সেইটুকু। আরেকটা জিনিস মজার বিষয় আছে কি জানেন, অমিতাভ ভাইয়ের সাথে অনেকদিন পরে কাজ হলো, তো এই গ্রামীণ ফোনের পরে যেটা বলছিলাম, একদম একই রকম অভিজ্ঞতার পুনরাবৃত্তি হলো জানেন তানভীর ভাই। সেটা হচ্ছে অমিতাভ ভাই পরিচালক হিসেবে এমন মুগ্ধ একজন পরিচালক তার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে, মানে একটা শট, একটা সিকোয়েন্স, সব কিছু রেডি হলো, একটা শট দিলাম, মানে অমিতাভ ভাই নিজের অজান্তেই ধরেন 8-10টা প্রশংসার শব্দ বলে ফেলেন, মানে একটা সময়কে মনে হয় লজ্জায় পেয়ে যায় এত প্রশংসা, মানে উনি ওনার মুগ্ধতা প্রকাশ না করে থাকতে পারেন না। এটা সেটে না, একদম শটের সাথে সাথে ওয়াও মার্ভেলাস, কি দারুণ, কি অসাধারণ, মানে এই শব্দগুলো সেই গ্রামীণ ফোনের সময় আমি শুনেছি, বোধের সময় আমি শুনেছি, এত ভালো এত ভালো। তো এটার একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে আমরা যত ক্ষুদ্র অভিনেতাই হই না কেন, যত দুশ্চিন্তা শঙ্কাই মনে থাকে না কেন, যখন আমার পরিচালক এরকম কাজের পর মানে তার আনন্দটা প্রকাশ করতে থাকেন, তখন মনে একটা সাহস হয় যে আচ্ছা কিছু একটা ঠিক আছে, আমার পরিচালক তো অন্তত বয়স তো বেড়েছে তানভীর ভাই, 14 বছর, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, কিন্তু ওই একই জিনিস গ্রামীণ ফোনের সময় হয়েছিল, এবং আমি ভীষণ অবাক হয়েছিলাম যে, এবং এটা ওই ডাচ বাংলা ব্যাংকের সময় আফজাল ভাইয়ের ক্ষেত্রে বলেছিলাম, আমি তো বলেছি যে রুনা, আমি তো আসলে এই 14 বছরে একটা মাত্র সিনেমা করেছি, আর হয়েছে বিজ্ঞাপনের তো আসলে কিছু ওই চরিত্র বলেন বা কি বলে চরিত্র নির্বাচন বলেন, সব ক্ষেত্রেই আসলে যার বিজ্ঞাপন সংস্থা বা যেই পণ্যের বিজ্ঞাপন, তাদের একটা মতামতের ব্যাপার থাকে না। ইন্সপায়ার্ড কি, ধরেন আমি নিপুণ ভাইয়ের ইতিমা দেখার পর মুগ্ধ হয়েছি ঈশিতাপুর অভিনয়ে। আমি তাকদির দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আমার শৌকের কাজ খুব ভালো লেগেছে। চঞ্চল ভাই তো খুবই ভালো অভিনেতা, বলবার অপেক্ষা রাখে না। আমি মহানগর দেখেছি, সবাই ভীষণ ভালো কাজ করেছে, খুব ভালো লেগেছে। এরকম অনেক কাজ, না সবাই না, আমি তো একদম নাম ধরে ধরে বলছি যে কাজগুলো আমি দেখেছি। আমি তো আরো দুটো নাম বলতে পারতাম, বলিনি কিন্তু, কারণ আমি না দেখে। ওই জিনিসটা তানভীর ভাই আসলে না আমাকে একদম স্পর্শ করতে পারে না, কারণ আমি একটু অন্য বিশ্বাসের, ওটা আমার কাছে কোনো বিষয়ই না, মানে ওটা আমার ভাবনার মধ্যেই পড়ে না। কারণ আমি যেভাবে ভাবি, আমি আসলে ভাবি যে আমি আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি, এর মধ্যে যদি 2টা 4টা 5টা এমন কোনো চলচ্চিত্রে কাজ করতে পারি, যেই চলচ্চিত্র আসলে আরও আগামী 20 বছর 30 বছর বেঁচে থাকবে, হ্যাঁ, আমি আসলে সেই অপেক্ষা করি। তো আমার কাছে তো ভিউ ওটা জাস্ট, ওটা আমার কাছে
এতই মানে অস্বস্তিকর না, ওটা আমার কাছে কোনো মানে আমরা বলি না কথাগুলো আমার গুনার মধ্যেই পড়ে না, ওটা আমার জীবনে গুনার মধ্যেই পড়ে না। আমি এটা কেন করি? প্রথমত ভাইয়া আমি জানি না যে স্টারডমটা কি আসলে, কারণ আমি জানি না, কারণ আমি আসলে এখনো আপনি যদি বলেন যে এখন তুমি যেটা উপভোগ করছো সেইটা হয়তো আমি এখনো কিন্তু যেমন আমি প্রোগ্রামে গিয়েছি, আমি কিন্তু ওই যে টিভিতে গিয়েছি ওদের গাড়িতে গিয়েছি, আমি সিএনজিতেও চলাচল করি এবং এগুলো নিয়ে আমার কোনো অরষ্টতা নাই, মানে নাই, কারণ আমার মনে হয় যে এগুলো আমাকে আসলে পিছনে টেনে ধরবে। আর যে জিনিসটা আপনি বললেন যে সাংবাদিকদের সাথে আমার যে হৃদ্যতা, সেটা শুধু সাংবাদিক না, আপনি যদি একটু খোঁজ নেন, আপনি আমার যারা আগে আমি যাদের সাথে কাজ করেছি, আপনি আমার এরকম কখনো হয় নাই যে তারা আমাকে ফোন দিয়েছে বা টেক্সট করেছে আমি তাদেরকে রিপ্লাই করি নাই, কারণ আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে, এটা আমি অ্যাক্টর হিসেবে বলছি না যে আমার অ্যাক্টর হিসেবে কি করা উচিত, আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে মানুষের কৃতজ্ঞতা বোধটা থাকাটা ভীষণ জরুরি। কারণ আপনি যখন ভালো আছেন ভাইয়া, তখন আপনার সাথে আসলে অনেকেই থাকবে বা থাকে, বা মানুষের এক একটা পর্যায়ে মানুষ কিন্তু নতুন নতুন মানুষের সাথে আসলে তার সম্পৃক্ততা হয়, তার পরিচয় হয়, তার হয়তো পরিধিটা বাড়ে, কিন্তু আপনি যাদেরকে দিয়ে হয়তো আপনার শুরুটা, বা যারা আপনাকে আসলে এমন একটা সময় পাশে ছিল, যাদের সেই পাশে থাকাটা ওই সময় আপনার খুব জরুরি দরকার ছিল, যেমন বন্যা আপু, আমি এটা কখনো ভুলবো না, কিন্তু আমার হয়তো আপুর সাথে প্রত্যেকদিন কথা হয় না, ইভেন কথাই হয় না, কিন্তু বন্যা মির্জা সেই মানুষটা যে আমার বাচ্চাকে নিয়ে যখন আমি বিপদে পড়েছি তখন উনি আমার হাতটা ধরে আমার পাশে দাঁড়াচ্ছিলেন। হ্যাঁ, সেই সময় থেকে না, সেই সময়টায়। তারপরে হয়তো ওনার সাথে আমার আর ওইভাবে যোগাযোগ হয় নাই, তারপরে হয়তো ওনার সাথে আমার সাথে কখনোই কারোর সাথে কিন্তু ওই রকম সম্পর্ক না যে ধরেন একদম প্রত্যেক দিন দেখা হতে হবে, বাট এই ছোট ছোট জিনিসগুলো আমি খুব মনে রাখি, কারণ এটা দেখতে ছোট বাট এইটার ইম্প্যাক্ট আমার লাইফে অনেক। আর ধরেন সেই সাংবাদিকগুলা যারা আসলে ছোট ছোট ছেলেরা তখন মাত্র, এখন সবাই অনেকে আবার একটু সিনিয়র হয়েছে, ওরা কিন্তু এখন আবার সিনিয়র হয়েছে, ছোট ছোট ওরা হয়তো ছোট ছোট রিপোর্ট করে, আমার কথাগুলো আমি ওদেরকে যখন বলেছি ওরা কিন্তু মনোযোগ দিয়ে শুনেছে এবং আমার সাইড থেকে ওরা আমাকে বোঝার চেষ্টা করেছে এবং ওরা আমাকে সেই সাপোর্টটা দিয়েছে। তো এখন আমি কেন ওদেরকে ভুলে যাব? আমি কিভাবে ভুলে যাব? আজকে আমার ভালো কথা লেখার অনেক মানুষ আছে, বাট আমি যখন অনেক খারাপ অবস্থায় ছিলাম তখন আমাকে নিয়ে দুইটা কথা লেখার মানুষ আমি খুঁজে পাই নাই ভাইয়া। এরকম অনেকে আছে যাদেরকে আমি রিচ করার চেষ্টা করেছি কিন্তু আমি রিচ করতে পারি নাই। তো তারা যখন আমি কানজে গিয়েছি, তারা যখন আমাকে রিচ করার চেষ্টা করেছে, ডেফিনেটলি তারা আমার পর্যন্ত আসতে পারে নাই। কিন্তু আপনি অনলাইনের একটা বাচ্চা ছেলে, এটা নিয়ে ধরেন একজন ভাইয়ার সাথে আমার ঝগড়া লেগে গেল, বললো যে তুমি ওর ইন্টারভিউ কেন করবা লাইভ? তো আমি বললাম ভাইয়া, কারণ হচ্ছে ও ওই মানুষটা যে আমার পাশে ওই সময় ছিল, আমি কেন এটা ভুলে যাব? সো এইটা আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে ভাইয়া আমার, হ্যাঁ, এবং আমি সেটা শিখেছি। এটা অবশ্যই আমি আমার বাবা মার সাথে আমার অনেক কিছুতে দ্বিমত আছে, বাট আমি আমার বাবা মার কাছে অনেক গ্রেটফুল ভাইয়া, কারণ আমার বাবা ভীষণ সৎ একজন মানুষ ছিলেন, অফিসার, পানি উন্নয়ন বোর্ডে ছিলেন, ওনার নাম মোহাম্মদ আমিনুল হক। সো পানি উন্নয়ন বোর্ডে যারা আমার বাবার সমসাময়িক বা বস ছিলেন, জুনিয়র ছিলেন, সবাই আমার বাবাকে এক নামে চিনে, কারণ সে এত বেশি সৎ ছিলেন যে বছরের মাঝখানে তার পোস্টিং হতো এবং আমরা হচ্ছে বছরের মাঝখানে স্কুল চেঞ্জ করে আরেক স্কুলে চলে যেতাম। হ্যাঁ, তো আমরা অনেক সাফার করেছি, বাট আমার বাবার নামটা শুনে যখন কেউ আমাকে বলে ও তুমি আমিনুল হকের মেয়ে, মানে ওই যে ভালো লাগাটা, ওই যে সম্মানটা আমি তার চোখে দেখি, আমার মনে হয় যে এটা অনেক জরুরি। সো আমার বাবা মা আমাকে আসলে ওই শিক্ষাটা দিয়েছে যে মানুষের সাথে কিভাবে আমি বিহেভ করব। ইভেন আমার এই যে আমি সময় মতো যাওয়ার যে প্র্যাকটিসটা, আমাকে বোম্বেতে সেটে এরকমও হতো যে সবাই হয়তো একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমি আগে চলে গেছি, ওরা একটু লেট হয়েছে কোনোভাবে, হয়তো দূরের একটা জায়গায়, তো আমাকে ওরা বলছে যে আজমেরি মানে তুমি ক্যাসে কাট দিয়া, বলছে কালা জাদু। সো এইটা আসলে খুব হয় আমার সাথে, যে আমি মানে এগুলো আসলে বেসিক শিক্ষাটা ভাইয়া, হ্যাঁ পারিবারিক শিক্ষাটা খুব দরকার। কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, যে আমরা অনেক কিছু জানি বা শিখি যেটা হয়তো একটা বয়সের পর যে আমার মনে হতে পারে যে এটা হয়তো আমার শিক্ষাটায় একটু ঘাটতি ছিল বা একটু ভুল ছিল, আমরা কিন্তু চাইলেই সেটা চেঞ্জ করতে পারি। আমাদের মধ্যে না ওই
ওই গোড়ামিটা ধরে না রেখে যে আমি যা জানি সেটাই ঠিক, আমার কিন্তু জানার অনেক শেষ নাই। না না, জানার শেষ নাই ভাইয়া। একটা জিনিস কিন্তু আমি যা শিখে আসছি আমি হয়তো ভুলই শিখে আসছি। তো আমি যখন একটা নতুন কিছু শেখার জন্য ওপেন থাকবো তখন লাইফ অনেক ইজি হবে। না আমার মেয়ে কি বলছে জানেন না, বলছে যে মা তোমার তো আসলে টিচার হওয়া দরকার ছিল। আর মানে তুমি যে একটা পয়েন্ট, তোমাকে কেউ কিছু বললে তুমি যে পরিমাণে লেকচারটা দাও। এটা আসলে 3 বছর ধরে আমার ওয়েট বেড়েছে, মানে একদম স্টাক হয়েছিল। আচ্ছা, করোনার সময়ের আগে থেকেই, মানে যখন থেকে আমি অ্যাক্টিং স্টার্ট করি তখন থেকে আমার ওয়েট বাড়ছে। আর থাইরয়েডের একটু প্রবলেম ছিল। তো বিভিন্নভাবে যেটা হতো যে লাস্টের দিকে এসে আমি যখন 66 তখন আমার শুটিং করতে গেলে বুলি হইতাম, মানে আচ্ছা বুলি হইছে, মানে স্ক্রিনে দেখে বলতো যে একটু ফ্যাট কমালে আরো গ্ল্যামার আসবে, বা লিড কাস্টে কাজ করতে হলে একটু কমাতে হবে, মানে এই জিনিসগুলো। তো আমি অলওয়েজ নিজের সাথে ফাইট করতাম যে আমার অ্যাক্টিংটাকে আমি ফোকাস করব, আমার গ্ল্যামারের দরকার নেই, আমি অলওয়েজ ক্যারেক্টার করতে চাই, আমি নায়িকা হতে চাই না, এটা আমি সবসময় কনসোল করতাম নিজেকে। কিন্তু একটা সময় পরে নিজে বুঝলাম যে আসলে ফিট না হলে আমার জন্য কাজ করাটা টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো অনেক চেষ্টা করেছি, অনেক মানে ফোর্স করেছি, কিন্তু মোটিভেশনটা আসলে যখন নিজের ইনার ফিলিং থেকে আসলো তখনই আর কি পারলাম। জানি না, আমি আমার টেস্টে বলবো আমি অনেক ব্যাকডেটেড, মানে আমার ওই 90s ভাইব, রেট্রো সবকিছু অনেক পছন্দ, কিন্তু আমি যেহেতু ইয়াং জেনারেশনে বিলং করি, সো আমাকে কোপ আপ করতে হয়। এখন যেটা হলো যে আমি কাউকে বুঝাতেই পারছি না যে আমার অ্যাক্টিংটাই মেইন। এমনকি আমার কোনো ছবি দিলে কমেন্ট আসে যে এত মোটা নায়িকা হইতে পারে, মানে থাকে না, এগুলো আসতো। তো আমি এগুলা বললাম না, আমি সিম্পল থিংয়ে অনেক বেশি খুশি হই। আমি একজনকে চিনি না, কিন্তু আমাকে যদি বলে যে আপনার কাজ আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আবার আমি একজনকে চিনি না, সে যদি আমাকে না চিনে একটা কথা বলে ফেলে, এটাও আমাকে অনেক হার্ট করে। তো এই জিনিসগুলো আসলে আমার ভিতরে অনেক খারাপ লাগতো। রাইট। তো মোটিভেশন যদি কিছু বলতে বলা হয় যে সুস্বাস্থ্যের জন্য ওজন কমানো জরুরি, এরকম কিছু বলতে? এটা হয়েছে যে আমার বাবার অপারেশনের পরে আমার বাবাকেও ডক্টর বলেছে যে ওজন কমাতে হবে, যেহেতু আমাদের ফ্যামিলিতে হার্টের প্রবলেম সবার। সো বাবার সাথে সাথে আমি একটা ডায়েট মেনটেন করলাম, যে বাবা এটা করে আমিও করব। করতে করতে আমি একটু কাজও কমাই দিলাম, কারণ যেহেতু আমি ডিপ্রেশনে চলে যাই, যে ওখানে গেলে আমার মনে হচ্ছে মোটা নায়িকা, আমি কাজ করতে চাই না। এরকমও হয়েছে? হ্যাঁ, আমার মানে কেউ আমাকে না বললেও আমার মনে হয় কি কোন একটা ব্যাড থিং হচ্ছে, মনে হয় আমি ফ্যাট, তাই হচ্ছে। আমার একটা ট্রমার ভিতরে একটা ছিল, একদমই একটা ট্রমার মধ্যে ছিল, কিন্তু ওই ফেজটা আমি কাউকে বলি নাই যে আমি স্যাড, আমার খারাপ লাগছে। আমি একা একা ফাইট করতাম। আমার পুরো পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় যে ওজন কমার পরে আমি আরো বেশি কনফিডেন্ট, যে আমার কাছে মনে হয় যে আমার কিচ্ছু না থাকুক, মানুষ হিসাবে আমি নিজের সাথে সৎ। সো এইটা আমার ফিল হয় যে আমি কখনো কারো ক্ষতি করি নাই, কিন্তু আমাকে যারা বুলি করছে আমাকে না বুঝে করছে। যে আমি অ্যাক্টিংটা ভালোবাসি, আমি আসলে কোনো গ্ল্যামার, আমার মনে হয় না এই জেনারেশনে যারা অ্যাক্টিং করছে এরকম আমার মতো আছে যে পার্লারে যায় না। আমি একদমই পছন্দ করি না এই ব্যাপারগুলো, যে আমার আমি একদমই আমার মতো থাকতে পছন্দ করি। আমি আমার মা খালাকে দেখেছি যে এই ট্রেন্ডটা নাই যে এটা করতে হবে ওটা করতে হবে। আমার চুল বড় ভাল লাগছে না, তখন যে কেটে আসবো, কিন্তু ওই রেগুলার আমাকে মেনটেন করতে হবে, এগুলো আমি করি না। এগুলো যখন কেউ আমাকে ফোর্স করে না যে করতে হবে, এই জিনিসগুলো আমার কাছে খুব মানে নিজের সাথে ফাইট হয়ে যায়।